পাটশাক তুলতে গিয়ে ছেলে বলল, এই পাটশাকের মতোই সবুজ আমার আশা তোমাকে পাওয়ার, আমি তোমাকে ভালোবাসি মা। বর্ষার সময় পাটশাকের মাঠে গিয়েছিলাম। সবুজ পাতাভরা গাছগুলো দেখতে খুব সুন্দর। ছেলে আমার সাথে এসেছে। আমরা দুজনে মিলে পাটশাক তুলছি। কচি পাতাগুলো তুলে ঝুড়িতে রাখছি। হঠাৎ ছেলে বলল, মা, এই পাটশাকের পাতাগুলো কি সুন্দর সবুজ। আমি বললাম, হ্যাঁ, খেতেও ভালো লাগবে। সে একটা কচি পাতা নিয়ে আমার হাতের তালুতে রাখল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, এই সবুজ পাতার মতোই সবুজ আমার স্বপ্ন তোমাকে নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? সে আমার কাছে এসে বলল, আমি স্বপ্ন দেখি তুমি আমার স্ত্রী হবে। আমি তোমাকে ভালোবাসি মা, একজন নারী হিসেবে। বিয়ে করো আমাকে। এই পাটশাকের মাঠেই আমরা ছোট একটা ঘর বানাব। পাটশাকের পাতা সকালের শিশির আমার চোখের জলের মতো চকচক করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রাজীব খান, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, তুহিন আর রিমি। তুহিন 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমি 13 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে তুহিন আমার কাছে এলো। বলল, মা, একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বল। সে বসে পড়ল আমার পাশে। আমি দেখলাম ওর চোখ দুটো কেমন যেন ভিজে ভিজে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুহিন বলল, মা, গত রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি হাসলাম। বললাম, স্বপ্নের কথা বলতে এসেছিস? সে গম্ভীর হয়ে বলল, না মা, এটা সাধারণ স্বপ্ন না। তারপর তুহিন আমাকে বলতে লাগল তার স্বপ্নের কথা। সে বলল, মা, আমি দেখলাম আমরা একটা পুরনো বাড়িতে আছি। সেই বাড়িটা আমাদের দাদুর ছিল। কিন্তু সেখানে এমন কিছু জিনিস ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি জিনিস? তুহিন বলল, একটা লোহার সিন্দুক ছিল। আর সেই সিন্দুকের উপরে একটা পুরনো চাবি পড়েছিল। আমি ভাবলাম ছেলেটা হয়তো কোনো ভূতের সিনেমা দেখে এসে এসব বলছে। কিন্তু তুহিন আরও বলতে লাগল, মা, স্বপ্নে দেখলাম তুমি সেই চাবি দিয়ে সিন্দুকটা খুললে। আর সেখান থেকে একটা পুরনো ডায়েরি বের হলো। আমার গা শিউরে উঠল। কারণ আমার দাদুর আসলেই একটা পুরনো ডায়েরি ছিল যার কথা পরিবারের কেউ জানত না। আমি তুহিনকে জিজ্ঞেস করলাম, সেই ডায়েরিতে কি লেখা ছিল? তুহিন বলল, মা, সেটাই অদ্ভুত ব্যাপার। ডায়েরির প্রতিটা পাতায় তোমার ছবি এঁকে রাখা ছিল। আর লেখা ছিল, রূপালী, তুমি যেদিন এই ডায়েরি পাবে সেদিন বুঝবে যে তোমার জীবনে কত বড় একটা রহস্য লুকিয়ে আছে। আমার হাত কাঁপতে লাগল। কারণ আমার দাদু মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন, রূপালী, আমার পুরনো বাড়িতে তোমার জন্য একটা উপহার রেখে গেছি। কিন্তু সেটা তখনই পাবে যখন সময় হবে। কিন্তু আমি কখনো সেটা খুঁজে বের করার চেষ্টা করিনি। তুহিন আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি কিছু জানো? আমি বললাম, না তো, কিন্তু মনে মনে ভাবছিলাম যে আসলেই কি দাদুর বাড়িতে কিছু লুকানো আছে। তুহিন বলল, মা, চল আজই দাদুর বাড়িতে যাই। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে, বিকেলে যাব। কিন্তু আমার মনটা অস্থির হয়ে উঠেছিল। কি এমন রহস্য লুকিয়ে থাকতে পারে যা আমি জানি না? বিকেলে আমরা দুজনে দাদুর পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা বেশ পুরনো। অনেকদিন ধরে কেউ থাকে না। তুহিন বলল, মা, আমি ঠিক এই বাড়িটাই স্বপ্নে দেখেছি। আমরা ভিতরে ঢুকলাম। একটা ঘরে গিয়ে তুহিন হঠাৎ থেমে গেল। সে বলল, মা, ওই যে কোনায় একটা লোহার সিন্দুক। আমি তাকালাম। সত্যি একটা পুরনো লোহার সিন্দুক পড়ে আছে। আর তার উপরে একটা চাবি। ঠিক যেমনটা তুহিন বলেছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তুহিন বলল, মা, চাবিটা দিয়ে সিন্দুকটা খোল। আমি কাঁপা হাতে চাবিটা নিয়ে সিন্দুকের তালা লাগালাম। চাবিটা ঠিক মিলে গেল। সিন্দুক খুলে গেল। সিন্দুকের ভিতরে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ঠিক যেমনটা তুহিনের স্বপ্নে ছিল। আমি ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতা খুললাম। সেখানে সত্যিই আমার একটা ছবি আঁকা। আর লেখা, রূপালী, তুমি যদি এই ডায়েরি পড় তাহলে বুঝবে যে তুমি কে। পরের পাতায় লেখা, রূপালী, তুমি আমার আসল নাতনি নও। তোমাকে আমি একটা বিশেষ কারণে দত্তক নিয়েছিলাম। তোমার আসল বাবা মা কে ছিল সেটা তুমি জানো না। কিন্তু তোমার ভিতরে একটা বিশেষ ক্ষমতা আছে যা তুমি জানো না। আমি অবাক হয়ে পড়লাম। দত্তক? আমি তো জানতামই না যে আমি দত্তক।
তুহিন আমার কাঁধে হাত রেখে বলল, মা, আরও পড়ো। পরের পাতায় লেখা, রূপালি, তোমার মাঝে একটা অদ্ভুত ক্ষমতা আছে। তুমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারো। কিন্তু এই ক্ষমতা তখনই জেগে ওঠে যখন তুমি কোনো বিশেষ পরিস্থিতিতে পড়ো। তোমার আসল বাবা মাও এই ক্ষমতার অধিকারী ছিল। কিন্তু কিছু মন্দ লোক তাদের এই ক্ষমতার জন্য মেরে ফেলেছে। আমি তোমাকে সেই খারাপ লোকদের হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছি। এইসব পড়তে পড়তে আমার মাথা ঘুরতে লাগল। এসব কি সত্যি হতে পারে? নাকি দাদু তার মতো করে কোনো গল্প লিখে রেখেছেন? তুহিন বলল, মা, আরও কি লেখা আছে? আমি পরের পাতা খুললাম। সেখানে লেখা, রূপালি, যদি তুমি এই লেখা পড়ো তাহলে বুঝবে যে তোমার ক্ষমতা জেগে উঠেছে। কারণ এই ডায়েরি শুধুমাত্র সেই সময় তোমার নজরে আসবে যখন তোমার ক্ষমতা জেগে উঠবে। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার কি মনে হচ্ছে যে তুমি কিছু আলাদা অনুভব করছো? সত্যিই আমার মনে হচ্ছিল যে আমার ভিতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। মাথার ভিতরে কেমন যেন ঝিনঝিন করছে। আর হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে আমি কিছু দেখতে পাচ্ছি। তুহিনের দিকে তাকালাম। আর অবাক হয়ে দেখলাম যে আমি তুহিনের চারপাশে কিছু আলো দেখতে পাচ্ছি। সেই আলোর মধ্যে কিছু ছবি ভাসছে। আমি দেখলাম যে তুহিন একটা বিপদের মধ্যে পড়বে। কিছু খারাপ লোক তাকে খুঁজছে। আমি ভয় পেয়ে গেলাম। তুহিনকে বললাম, চল এখানে থেকে চলে যাই। তুহিন বলল, কেন মা? কি হয়েছে? আমি বললাম, কিছু না, বাসায় চল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়ির বাইরে থেকে কিছু লোকের পায়ের শব্দ শুনলাম। আমি বুঝলাম যে আমরা বিপদে পড়েছি। দাদুর লেখায় যে খারাপ লোকদের কথা বলা ছিল, তারা আমাদের খুঁজে বের করেছে। আমি তুহিনকে চুপ থাকতে ইশারা করলাম। আমরা দুজনে একটা ছোট ঘরে লুকালাম। বাইরে থেকে কয়েকজন লোকের কথা শুনতে পেলাম। একজন বলছিল, রূপালি নিশ্চয়ই এখানে আছে। আমাদের তথ্য অনুযায়ী তার ক্ষমতা জেগে উঠেছে। আর একজন বলল, তাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। তার ক্ষমতা আমাদের কাজে লাগবে। আমি বুঝলাম যে এই লোকগুলো আমার ক্ষমতা ব্যবহার করে খারাপ কাজ করতে চায়। আমি মনে মনে ভাবলাম, এখন কি করব? হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি তুহিনের কানে কানে বললাম, তুহিন, তুমি পেছনের জানালা দিয়ে বের হয়ে বাসায় চলে যাও। আমি এদের সাথে মোকাবিলা করব। তুহিন বলল, না মা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি বললাম, না, তুমি যাও। আমার একটা পরিকল্পনা আছে। তুহিন অনিচ্ছায় পেছনের জানালা দিয়ে বের হয়ে গেল। আমি একা রয়ে গেলাম। এখন আমাকে এই খারাপ লোকদের মুখোমুখি হতে হবে। আমি বের হয়ে এলাম। দেখলাম ৫ জন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, রূপালি, আমরা তোমাকে খুঁজছিলাম। তুমি আমাদের সাথে চলো। আমি বললাম, কেন? আপনারা কারা? লোকটা বলল, আমরা তোমার আসল পরিচয় জানি। তুমি একজন বিশেষ মানুষ। তোমার ক্ষমতা আমাদের দরকার। আমি বললাম, আমার কোনো ক্ষমতা নেই। লোকটা হাসল। বলল, রূপালি, মিথ্যা বলো না। তুমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারো। এই ক্ষমতা দিয়ে তুমি অনেক টাকা আয় করতে পারবে। আমি বুঝলাম যে এই লোকগুলো আমার ক্ষমতা ব্যবহার করে টাকা কামাতে চায়। আমি বললাম, আমি আপনাদের সাথে যাব না। লোকটা রেগে গিয়ে বলল, তুমি চাইলেও চাইতে নাই চাইলেও তোমাকে আমাদের সাথে যেতে হবে। তারা আমার দিকে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আমার ক্ষমতা পুরোপুরি জেগে উঠল। আমি দেখতে পেলাম যে এই লোকগুলোর ভবিষ্যৎ কি। আমি দেখলাম যে তারা সবাই একসাথে একটা দুর্ঘটনার মুখোমুখি হবে। একটা গাছ তাদের উপর পড়বে। আমি চিৎকার করে বললাম, সাবধান। গাছটা পড়ে যাচ্ছে। সবাই উপরের দিকে তাকাল। সত্যিই একটা বিশাল গাছ আমাদের উপর পড়তে শুরু করেছে। তারা সবাই দৌড়ে পালিয়ে গেল। আমিও দৌড়ে নিরাপদ জায়গা চলে গেলাম। গাছটা পড়ে গেল ঠিক সেই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমি বুঝলাম যে আমার ক্ষমতা সত্যিই আছে। আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারি। কিন্তু এই ক্ষমতা আমি খারাপ কাজে ব্যবহার করব না। আমি বাসায় ফিরে এলাম। তুহিন আমার জন্য অপেক্ষা করছিল। সে আমাকে দেখে খুশি হয়ে গেল। বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ, ঠিক আছি। তারপর আমি তুহিনকে সব কিছু খুলে বললাম। আমার আসল পরিচয়, আমার ক্ষমতা, সব কিছু। তুহিন অবাক হয়ে শুনল। তারপর বলল, মা, তুমি তো অসাধারণ। আমি বললাম, কিন্তু এই ক্ষমতা আমি ভালো কাজেই ব্যবহার করব। সেই রাতে আমি ডায়েরির বাকি অংশ পড়লাম। দাদু আরও লিখেছেন, রূপালি, তুমি যদি তোমার ক্ষমতা ভালো কাজে ব্যবহার করো তাহলে তুমি অনেক মানুষের উপকার করতে পারবে। কিন্তু সাবধান থেকো, এই ক্ষমতার জন্য অনেক খারাপ লোক তোমার পেছনে লেগে থাকবে।
পরের দিন থেকে আমি আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমি বুঝলাম যে আমার এই বিশেষ ক্ষমতা দিয়ে আমি মানুষের উপকার করতে পারি। কিন্তু সেই সাথে আমাকে খারাপ লোকদের হাত থেকেও বাঁচতে হবে। একদিন আমার এক প্রতিবেশী আন্টি এসে বললেন, রূপালি, আমার মেয়ে কাল রাতে বাসা থেকে বের হয়েছে। এখনো ফিরে আসেনি। খুব চিন্তায় আছি। আমি আন্টির হাত ধরলাম। হঠাৎ করে আমার মাথায় একটা ছবি ভেসে উঠল। আমি দেখলাম যে তার মেয়ে একটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। সে হারিয়ে গেছে। আমি আন্টিকে বললাম, আন্টি, আপনার মেয়ে নিরাপদ আছে। সে রামপুরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আন্টি অবাক হয়ে বললেন, তুমি কি করে জানলে? আমি বললাম, আন্টি, আপনি গিয়ে দেখেন। সে সেখানে পাবেন। আন্টি গিয়ে সত্যিই তার মেয়েকে সেই বাসস্ট্যান্ডে পেয়ে গেলেন। মেয়েটি রাস্তা ভুল করে সেখানে আটকে গিয়েছিল। আন্টি ফিরে এসে আমাকে অনেক ধন্যবাদ দিলেন। এভাবে আস্তে আস্তে আমার ক্ষমতার কথা এলাকায় ছড়িয়ে গেল। অনেক মানুষ আমার কাছে সাহায্য চাইতে আসতে লাগল। আমি যতটা পারি সবাইকে সাহায্য করতে চেষ্টা করলাম। একদিন একজন পুলিশ অফিসার আমার কাছে এলেন। তিনি বললেন, রূপালি আপা, আমাদের একটা হারিয়ে যাওয়া বাচ্চার খোঁজ করতে সাহায্য করবেন? আমি বললাম, অবশ্যই। তিনি আমাকে সেই বাচ্চার ছবি দিলেন। আমি ছবিটা হাতে নিয়ে চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম যে বাচ্চাটি একটা পুরনো বিল্ডিংয়ের ছাদে আছে। সে কান্নাকাটি করছে। আমি পুলিশ অফিসারকে বললাম, স্যার, বাচ্চাটি মিরপুরের একটা পুরনো বিল্ডিংয়ের ছাদে আছে। তিনি সেখানে গিয়ে সত্যিই বাচ্চাটিকে পেয়ে গেলেন। বাচ্চাটি খেলতে গিয়ে সেখানে আটকে গিয়েছিল। এভাবে আমার ক্ষমতা দিয়ে আমি অনেক মানুষের উপকার করতে পারলাম। কিন্তু একই সাথে আমার জীবনে বিপদও বাড়তে লাগল। সেই খারাপ লোকগুলো আবার আমার খোঁজ নিতে শুরু করল। একদিন সকালে তুহিন আমার কাছে এসে বলল, মা, আমার একটা খারাপ স্বপ্ন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? তুহিন বলল, মা, আমি দেখলাম যে সেই খারাপ লোকগুলো আবার এসেছে। তারা আমাদের বাড়ি ঘিরে ফেলেছে। আর তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার গা শিউরে উঠল। কারণ আমি জানি যে তুহিনের স্বপ্ন প্রায় সত্যি হয়। এটা হয়তো আমার ক্ষমতার কিছু অংশ তার মধ্যেও এসেছে। আমি তুহিনকে বললাম, চিন্তা করো না। আমরা সাবধান থাকব। কিন্তু মনে মনে আমি বুঝতে পারছিলাম যে বিপদ আসছে। সেই দিন বিকেলে আমি বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে কেউ আমাকে অনুসরণ করছে। আমি পেছনে তাকালাম। দেখলাম একটা কালো গাড়ি আমার পেছনে পেছনে আসছে। আমি তাড়াতাড়ি একটা গলিতে ঢুকে গেলাম। কিন্তু সেই গাড়িও আমার পেছনে এলো। আমি বুঝলাম যে আমি বিপদে পড়েছি। আমি দৌড়ে একটা দোকানে ঢুকে গেলাম। দোকানদারকে বললাম, ভাই, আমাকে একটু সাহায্য করুন। কিছু খারাপ লোক আমার পেছনে লেগেছে। দোকানদার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে দোকানের ভিতরে লুকিয়ে রাখলেন। কিছুক্ষণ পর সেই খারাপ লোকগুলো এসে দোকানে জিজ্ঞেস করল, একটা মহিলাকে দেখেছেন? নীল শাড়ি পরা দোকানদার বললেন, না তো, দেখিনি। লোকগুলো চলে গেলে আমি দোকানদার ভাইকে ধন্যবাদ দিয়ে বাসায় ফিরে গেলাম। কিন্তু আমি জানতাম যে এটা শেষ নয়। তারা আবার আসবে। সেই রাতে আমি তুহিন আর রিমিকে বললাম, শোনো, আমাদের কিছুদিনের জন্য এই বাসা ছেড়ে অন্য কোথাও যেতে হবে। রিমি জিজ্ঞেস করল, কেন মা? আমি বললাম, কিছু খারাপ লোক আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করছে। তুহিন বলল, মা, আমাদের মামার বাড়ি চলে যাই। আমি বললাম, হ্যাঁ, সেটাই ভালো। আমি রাজীবকে ফোন করে সব কথা বললাম। সে বলল, রূপালি, তুমি বাচ্চাদের নিয়ে মামার বাড়ি চলে যাও। আমি কয়েকদিন পর আসছি। পরদিন সকালে আমরা মামার বাড়িতে চলে গেলাম। মামার বাড়িটা শহরের বাইরে একটা শান্ত জায়গায়। আমি ভাবলাম এখানে আমরা নিরাপদ থাকব। কিন্তু কয়েকদিন পরেই আমি বুঝতে পারলাম যে সেই খারাপ লোকগুলো আমাদের এখানেও খুঁজে বের করেছে। একদিন সকালে মামা এসে বললেন, রূপালি, কয়েকজন লোক তোমার খোঁজ নিয়ে গেছে। তারা বলেছে তারা তোমার পুরানো বন্ধু। আমি জানতাম যে এরা আমার বন্ধু নয়। এরা সেই খারাপ লোক। আমি মামাকে বললাম, মামা, এরা আমার বন্ধু নয়। এরা আমার ক্ষতি করতে চায়। মামা বললেন, তাহলে তুমি এখানে থেকো না। অন্য কোথাও চলে যাও। কিন্তু আমি কোথায় যাব? সর্বত্র এই খারাপ লোকগুলো আমার খোঁজ নিচ্ছে। আমি ভাবলাম, আমাকে এই সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। সেই রাতে আমি আবার দাদুর ডায়েরি পড়লাম। সেখানে আরও কিছু লেখা পেলাম। দাদু লিখেছেন, রূপালি, যদি তুমি কখনো খুব বিপদে পড়ো, তাহলে আমার এক বন্ধুর সাহায্য নিজ। তার নাম প্রফেসর রহিম। তিনি আমার মতোই বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের সাহায্য করেন। তার ঠিকানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ।
পরদিন সকালে আমি তুহিনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম। প্রফেসর রহিমের খোঁজ নিলাম। তিনি একজন বয়স্ক ভদ্রলোক, খুব শান্ত স্বভাবের। আমি তাকে সব কথা বললাম, আমার ক্ষমতার কথা, খারাপ লোকদের কথা, সব। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, রূপালি, তোমার দাদু আমার খুব ভালো বন্ধু ছিলেন। তিনি তোমার ব্যাপারে আমাকে বলে গেছেন। প্রফেসর সাহেব আরও বললেন, রূপালি, তোমার মতো ক্ষমতাসম্পন্ন মানুষ খুব কমই আছে। কিন্তু এই ক্ষমতার জন্য অনেক খারাপ লোক তোমার পেছনে লাগবে। তোমাকে সাবধান থাকতে হবে। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব? তিনি বললেন, রূপালি, তোমার ক্ষমতা এত শক্তিশালী যে তুমি চাইলে এই খারাপ লোকদের মন পরিবর্তন করতে পারো। তুমি তাদের ভবিষ্যৎ দেখিয়ে তাদের বোঝাতে পারো যে খারাপ কাজ করলে তাদের কি পরিণতি হবে। এই কথা শুনে আমার মনে একটা পরিকল্পনা এলো। আমি ঠিক করলাম যে আমি সেই খারাপ লোকদের সাথে একবার কথা বলবো। তাদের ভবিষ্যৎ দেখিয়ে তাদের মন পরিবর্তন করার চেষ্টা করব। প্রফেসর সাহেব আমাকে একটা বিশেষ পাথর দিলেন। তিনি বললেন, এই পাথরটা তোমার ক্ষমতা আরও শক্তিশালী করবে। কিন্তু এটা শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার করবে। আমি পাথরটা নিয়ে বাসায় ফিরলাম। সেই রাতে আমি ঠিক করলাম যে পরদিন আমি সেই খারাপ লোকদের সাথে দেখা করব। পরদিন সকালে আমি একা একা দাদুর পুরনো বাড়িতে গেলাম। আমি জানতাম যে তারা আমাকে সেখানে খুঁজবে। আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম। দুপুরের দিকে সেই খারাপ লোকগুলো এসে হাজির। তাদের নেতা বলল, রূপালি, অবশেষে তুমি আমাদের সামনে এসেছ। এবার আমাদের সাথে চলো। আমি বললাম, আমি আপনাদের সাথে যাব। কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলতে চাই। লোকটা বলল, কি কথা? আমি প্রফেসর সাহেবের দেওয়া পাথরটা হাতে নিলাম। হঠাৎ করে আমার ক্ষমতা অনেক গুণ বেড়ে গেল। আমি সেই লোকদের ভবিষ্যৎ দেখতে পেলাম। আমি তাদের বললাম, আপনারা যদি আমার ক্ষমতা খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে আপনাদের কি পরিণতি হবে জানেন? তারা অবাক হয়ে তাকাল। আমি তাদের নেতাকে বললাম, আপনি যদি এই কাজ চালিয়ে যান, তাহলে আগামী মাসেই আপনার একটা বড় দুর্ঘটনা হবে। আপনি হাসপাতালে ভর্তি হবেন। আর আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে যাবে। লোকটা ভয় পেয়ে গেল। বলল, তুমি মিথ্যা বলছো। আমি বললাম, আমি মিথ্যা বলি না। আমি যা দেখি তাই বলি। আমি আরও বললাম, আপনারা সবাই যদি এই খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করেন, তাহলে আপনাদের জীবন পাল্টে যাবে। আপনারা সবাই সুখী হবেন। আমি তাদের একে একে তাদের ভবিষ্যৎ বলতে লাগলাম। ভালো পথে গেলে কি হবে, খারাপ পথে গেলে কি হবে। তারা সবাই অবাক হয়ে শুনতে লাগল। শেষে তাদের নেতা বলল, রূপালি, তুমি যা বলছো সেটা কি সত্যি? আমি বললাম, হ্যাঁ, 100% সত্যি। লোকটা কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, ঠিক আছে, আমরা তোমাকে কষ্ট দেব না। আমরা এই খারাপ কাজ ছেড়ে দেব, অন্য লোকগুলোও সায় দিল। আমি খুশি হয়ে গেলাম। আমি বললাম, আপনারা সবাই ভালো কাজ করলে আমি আপনাদের সাহায্য করব। কখনো বিপদে পড়লে আমার কাছে আসতে পারেন। এভাবে আমি আমার ক্ষমতা দিয়ে সেই খারাপ লোকদের মন পরিবর্তন করে দিলাম। তারা সবাই চলে গেল। আর কখনো আমার পেছনে লাগেনি। এরপর থেকে আমার জীবন শান্তিতে কাটতে লাগল। আমি আমার ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে থাকলাম। অনেক হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করে দিলাম। অনেক সমস্যার সমাধান করে দিলাম। একদিন তুহিন আমাকে বলল, মা, তুমি তো অনেক মানুষের উপকার করছ। কিন্তু তোমার নিজের জন্য কিছু করো না কেন? আমি বললাম, আমি যখন অন্যদের সাহায্য করি, তখনই আমি সবচেয়ে বেশি খুশি হই। রিমিও বড় হতে হতে আমার ক্ষমতার ব্যাপারে জান। সে বলল, মা, আমারও কি তোমার মতো ক্ষমতা আসবে? আমি বললাম, হয়তো আসবে, হয়তো আসবে না। কিন্তু ক্ষমতা থাক বা না থাক, তুমি সবসময় ভালো মানুষ থেকো। আমার স্বামী রাজীবও আমার ক্ষমতার কথা জানার পর খুব গর্বিত হল। সে বলল, রূপালি, তুমি সত্যিই অসাধারণ। তুমি এই ক্ষমতা দিয়ে অনেক মানুষের জীবন পাল্টে দিয়েছ। এভাবে আমার জীবনে একটা নতুন অর্থ এসে গেল। আমি বুঝলাম যে আমার এই বিশেষ ক্ষমতা শুধু আমার জন্য নয়, সমাজের জন্য। আমি যতটা পারি মানুষের সেবা করে যাচ্ছি। আজও যখন কেউ আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি তাদের সাহায্য করি। আমার দাদু আমাকে যে উপহার দিয়ে গেছেন, সেটা আমি সবার সাথে ভাগ করে নিচ্ছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি বুঝেছি যে যে কোনো ক্ষমতাই হোক না কেন, সেটা ভালো কাজেই ব্যবহার করতে হবে। আর পরিবারের ভালোবাসা আর সাপোর্ট থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে অনেক রহস্য আছে। কিন্তু সেই রহস্যগুলো আবিষ্কার করার জন্য সাহস লাগে।
আর সেই সাহস আসে পরিবার আর ভালো মানুষদের সাথ থেকে। এখনও মাঝে মাঝে তুহিন আর রিমি আমাকে বলে, মা, তুমি আমাদের নিয়ে আরও অ্যাডভেঞ্চারে যাবে? আমি হেসে বলি, জীবনটাই তো একটা বড় অ্যাডভেঞ্চার। প্রতিদিনই কোনো না কোনো নতুন ঘটনা ঘটে। আর সত্যিই তাই। আমার এই বিশেষ ক্ষমতা আমার জীবনকে একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিণত করেছে। প্রতিদিন নতুন মানুষ, নতুন সমস্যা, নতুন সমাধান। জীবনে কোনো দিনই একঘেয়েমি নেই। যারা এই গল্প শুনছেন তাদের বলি, আপনাদের মধ্যেও হয়তো কোনো বিশেষ ক্ষমতা লুকিয়ে আছে। সেটা খুঁজে বের করুন। আর সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করুন। তাহলেই আপনার জীবন সার্থক হবে।